নমস্কার জয়প্রকাশ দা, এই যে বিজেপির ফলাফল চন্দননগর এবং বিধাননগরে কিন্তু খাতাই খুলতে পারলো না। শিলিগুড়ি আসানসোলের ফলাফলও খুবই খারাপ। কি বলবেন, এর দায় কার এবং কেন, কি মনে করেন? না, ৫% আসন পেয়েছে বিজেপি, এবং যদি সেটা আমার মতে আপনি যেটা বলছেন ২২৬-এর মধ্যে ১২টি আসন পেয়েছে, অর্থাৎ প্রায় ৫%-র কাছাকাছি আসন পেয়েছে। অনেক জায়গায় ভোটের নিরিখে বামপন্থীদের থেকে পেছনে চলে এসে তৃতীয় স্থানে চলে এসছে বিজেপি, এবং এটা খুব হৃদয় বিদারক, দুঃখের ঘটনা আমাদের কাছে যে বিজেপির এই নিম্নমুখী যে গ্রাফ, সেটা আমাদের, অন্তত আমাকে খুব কষ্টও দিচ্ছে, চিন্তাতেও ফেলেছে। কারণ এই রকম অবস্থার জন্যে তো আমরা এতদিন কঠিন পরিশ্রম আর লড়াই করিনি। এর দায়টা কার, মানে কেন এই পরিস্থিতি হলো? কারণ আমরা বিধানসভা ভোটে যেভাবে দেখেছি বিজেপিকে উঠতে, এবং তখন কিন্তু পশ্চিমবাংলার মানুষ প্রায় ধরেই নিয়েছিল বিজেপি ক্ষমতায় আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে এতটা কেন নিম্নমুখী বা এতটা পতনের দিকে কেন, কি মনে হয়? দেখুন, অনেকগুলো কারণ আছে, এবং আমি বিভিন্ন জায়গায় বেশ কিছু কারণগুলো উল্লেখ করেছি। বিধানসভা নির্বাচনে বিজেপি যে ভোট পেয়েছে সেটাই বিজেপির সর্বোচ্চ ভোট নয়। ২০১৯-এর লোকসভা ইলেকশনে বিজেপি 40% ভোট পেয়েছিল, বিধানসভায় সেটা নেমে আসে 37-38-এর কাছাকাছি, মানে আরও 2%, 2.5% ভোট কমে যায়। এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গাতেই বিজেপির ভোট কমতে 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 যাচ্ছে। সুতরাং আমাদের যদি শুরু করতে হয়, তাহলে শুরু করতে হবে যে লোকসভা নির্বাচনে ২০১৯-এর লোকসভা নির্বাচনে, মানে 2.5 বছর আগে যেখানে বিজেপি 40% ভোট পেল, সেই 40% ভোট থেকে আর আগে নিয়ে যেতে পারলো না কেন, সেখান থেকে কেন নিম্নমুখী গ্রাফ, এইটা নিয়ে। দেখুন, লোকসভার পরে বিধানসভার নির্বাচন, সেই লোকসভা 2021-এর বিধানসভা নির্বাচনে আগলাবার 200 পার এই স্লোগান দিয়ে সোনার বাংলা গড়ব, ডবল ইঞ্জিন সরকার ইত্যাদি যে স্লোগানগুলো আমাদের ছিল, সেইগুলো ধরে আমরা যখন দেখতে পেলাম যে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারলাম না, তারপরে উচিত ছিল দলের সমস্ত চিন্তা যারা করে, দলের নীতি নির্ধারণ করেন, যারা রাজনৈতিকভাবে সচেতন এবং অভিজ্ঞ, তাদের নিয়ে একসঙ্গে বসে একটা ব্রেনস্টর্মিং করা, একটা অ্যানালিসিস করা, একটা মানে অনুসন্ধান করা। তো এই অনুসন্ধান বা পর্যালোচনা এইটাই করা হলো না। মে মাসের 2 তারিখে নির্বাচনের ফলাফল বেরিয়েছিল, আর আজকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। এতদিনেও পর্যালোচনা হয়নি, কিন্তু এর মধ্যে সভাপতি বদল হয়ে গেছে, এর মধ্যে বিজেপির কমিটি বদল হয়ে গেছে, বিজেপির পুরনো লোকজনদের সরিয়ে দিয়ে আনকরা তৎকাল বিজেপির লোকজন নিয়ে আসা হয়েছে। এবার আমি একটা ব্যবস্থা নিচ্ছি, আগে নিশ্চয়ই আগে এগোনোর জন্যই সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু আগেকার যে কাজকর্ম, আগেকার যে ভোটের ফলাফল, আগেকার যে রাজনৈতিক পদক্ষেপগুলো বিজেপি নিয়েছিল, সেগুলোর পর্যালোচনা না করেই এই কাজগুলো কি করে হলো, এগুলো খুব স্বাভাবিক প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি একের পর এক তুলছি, কিন্তু আমি দেখছি বিজেপির বর্তমান রাজ্য বিজেপির মধ্যে এগুলোর উত্তর দেওয়ার মতন লোক নেই, প্রশ্নগুলো শোনার মতনও লোক নেই। সোশ্যাল মিডিয়াতে বিজেপি আগে নিজেদের বক্তব্য তুলে ধরার জন্য একটা টিম করেছিল,
এখন বিজেপির বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা সেই বিজেপির কিছু বা তাদের ধামাধরা কাছের লোক কিছু এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদেরকে বেশি ব্যস্ত রেখেছে যে জয়প্রকাশ মজুমদারের সোশ্যাল অ্যাকাউন্টে শুধু গালাগালি দিয়ে যাও, এই পর্যায়েই আছে। আমার দুঃখ লাগে যে আমাকে গালাগালি দিয়ে আমাকে কটূক্তি করে যদি রাজ্য বিজেপির এবং এই রাজ্যে বিজেপির ভোট বাড়ত তাহলে আমি মাথা পেতে আমি সমস্ত গালাগালিগুলো নিয়ে নিতাম, ভালো। কিন্তু একদিকে ভোট নিম্নমুখী, দুটো পৌরসভায় তারা খাতা খুলতে পারল না, কর্মীরা বাড়িতে বসে আছে, হতাশ, মনোবল ভেঙে গেছে, আর রাজ্য বিজেপি চলছে 2-3 জন লোকজনদের নিয়ে। তো এই কারণগুলো সম্মিলিতভাবে আজকে একটা দলের মধ্যে যদি কোনো উৎসাহ না থাকে, লড়াই করার মানসিকতা যদি না থাকে, নামকাও আসতে গতকাল শ্রমিক ভট্টাচার্য বলেছেন আমাদের তো জেতার কথা ছিল না, তাও তো আমরা লড়েছি। এটা কি ধরনের কথা? একটা রাজনৈতিক দল, একটা ফুটবল টিম, মনে করুন মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা হচ্ছে, কয়েকদিন আগে হলো ইস্টবেঙ্গল 3 গোলে হেরে গেল, তারপরে বেরিয়ে এসে তার কোচ বা তার ক্যাপ্টেন বলবেন যে আমাদের তো জেতার কথাই ছিল না, আমরা মাঠে নেমেছি, এটাই যথেষ্ট। এটা ভাবা যায়? এইটাই মানসিকতা। শ্রমিকবাবু গতকাল যে কথা বলেছেন তার মধ্যে দিয়েই ফুটে বেরিয়েছে বর্তমান বিজেপির অন্তর্নিহিত মানসিকতা, লড়াইয়ের মানসিকতা না। শুধু নামকাও আসতে ওই রাজনৈতিক দল, টাকা পয়সা সেন্ট্রাল থেকে আসছে, সেন্ট্রাল বিজেপি থেকে আসছে, কম আসে না, প্রচুর টাকা পয়সা আসে, সেইগুলোর ছড়িয়ে ছিটিয়ে মানে বিজেপি নামক পার্টিটাকে এখানে চালানো, প্রধান এবং একমাত্র বিরোধী দল, 70টা এখনো পর্যন্ত এমএলএ আছে, কম নয়। সেই জায়গাটা জাস্টিফাই করার জন্যে কোনোভাবে ইলেকশনে মনোনয়ন দেওয়া, লড়াইয়ের জন্যে না, জেতার জন্যে না, কোনোভাবে মনোনয়ন দিয়ে লড়লাম আমরা, এই যে মানসিকতা, এতেই বোঝা যাচ্ছে যে আমরা আমাদের সবথেকে ভালো সময় সেটা বোধহয় পার হয়ে এসে এখন নিচের দিকে যাচ্ছি। এটাই দুঃখের। কিন্তু রিতেশ তিওয়ারিও এর পরে একটি টুইট করেছেন, উনি বলেছেন যে দলের এই পরিণতি চাদর চাপা না দিয়ে ওষুধ খুঁজতে বেরোনো উচিত, সেইটা না করে দলের মানে অজুহাত দিয়ে কখনো দল চলে না। কি বলবেন, সমর্থন করছেন? না, আমি 25 তারিখেই এই কথাটি তুলেছিলাম প্রেস ক্লাবে, যে কারুর রোগ হলে সেই রোগটাকে চাদর চাপা দিয়ে দিলে রোগ সেরে যায় না। অসুস্থ মানুষকে আমি তার ক্ষত দেখব না, তার ক্যান্সারটা দেখব না, চাদরটা চাপা দিলে আর দেখা যাচ্ছে না সে ভালো আছে না মন্দ আছে, বেঁচে আছে না মরে গেছে, দেখতে হচ্ছে না, চাদর চাপা দিয়ে ঢেকে দিয়েছি, তাহলে সে সেরে যাবে। আমাদের বর্তমান রাজ্য বিজেপির এই রকম পরিস্থিতি। আর সবথেকে দুঃখের কথা কি জানেন, গতকাল আমি বলেছি এবং তারপরে তার কথা শুনেও আমার একটুখানি অদ্ভুত লেগেছে, আমাদের বর্তমান সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার, পড়াশোনা জানার লোক, অধ্যাপক ছিলেন, রাজনীতিতে নতুন, কিন্তু আমাদের সভাপতি সেন্ট্রিক দল, তিনি সব কিছুতেই অসহায়। কমিটি হচ্ছে তিনি জানেন না, জয়প্রকাশ মজুমদার, রিতেশ তিওয়ারিকে অন্যায়ভাবে চিঠি দিয়ে তাড়ানো হচ্ছে তিনি জানেন না, কারা চালাচ্ছে পার্টি। 27 তারিখে নির্বাচন আছে 108টি পুরসভার, 14 তারিখ সে তার জন্যে সেই নির্বাচনের যারা পর্যবেক্ষক সেটা 14 তারিখে ঘোষণা হচ্ছে, আর 27 তারিখে যে নির্বাচন হবে এই 108টির কবে ঘোষণা হয়েছে? ডিসেম্বর মাসে রাজ্য নির্বাচন কমিশন হলফনামা দিয়ে হাইকোর্টে বলেছেন
যে আমরা 108টা পুরসভার নির্বাচন 27 তারিখে করতে চাই। আর পুরো জানুয়ারি মাস চলে গেল, ফেব্রুয়ারি মাসের অর্ধেক ফেব্রুয়ারি মাস চলে গেল, তারপরে ঘুম ভাঙলো এই বর্তমান রাজ্য বিজেপির। মাথায় কে? সুকান্ত মজুমদার। দায়িত্ব তো তাকেই নিতে হবে, তাকে জবাব তো দিতে হবে। কি করছিলেন সুকান্তবাবু? ঘুমিয়েছিলেন? আপনার তো অর্ডার দেওয়ার কথা না, ওটা ওই সাধারণ সম্পাদক যে সংগঠন তিনি করে থাকেন, তিনি পুরোটা দেখছেন। কাউকে দেখতে দেব না, কাকে দেব কি করব কেউ জানবে না, খবরদার। তাই মাথায় বসে আছেন অসহায়ভাবে সুকান্ত মজুমদার। তাই আমি গতকাল বলেছি তার অবস্থা হচ্ছে অসহায় মজুমদারের মতো। আর নিচে হচ্ছেন এই ভার্চুয়াল চক্রবর্তী, যিনি পুরো পার্টিটাকে কুক্ষিগত করে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছেন। কেন করছেন আমি জানি না। অদ্ভুত লাগছে যে যার দায়িত্ব দেওয়া হয়েছে, একজন শিশুর দায়িত্ব দেওয়া হয়েছে যাকে বড় করার, তিনি প্রত্যেক দিন খাবারের সঙ্গে বিষ মেশাচ্ছেন। অমিতাভ বাবুর এখনকার কাজকর্ম পার্টিকে আরও চাঙ্গা করার বদলে প্রত্যেকটা দিন খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তার অবধারিত মৃত্যুকে কাছে আনার চেষ্টা। সঙ্গে আছে 2-3 জন লোক যারা 1 বছর হলো ঢুকেছে বিজেপিতে, তাদেরকে উঁচু পোস্ট দিয়ে দিয়েছেন ডান দিকে বাঁ দিকে। পুরো রাজ্য অফিসটাকে করে দেওয়া হয়েছে একটা জেলখানার মতন কারাগার। মানে কারাগার মানে তারা বন্দী নন, মানে বাইরে লোক যাতে ঢুকতে না পারে। বড় বড় লোহার গেট, সিকিউরিটি, সাংবাদিকরা বাইরে থাকবে, কর্মীরা আরও বাইরে থাকবে, কেউ আসবে না। পরিচয়পত্র দিয়ে কেন এসছো বলে তারপরে 4টে গেট পেরিয়ে পার্টি অফিসে ঢোকা যাবে। এটা পার্টি অফিস? পার্টি অফিস হবে জনসাধারণের। বিজেপির কর্মীরা আনন্দে আসবে, চা মুড়ি খাবে, সকালে আসবে গ্রাম থেকে, বিকেলে যাবে। এই চিত্র কিন্তু আমরা আগে দেখেছি, আগে ছিল, এবং তারা বাড়িতে গিয়ে গল্প করবে। পার্টি অফিসে গিয়েছিলাম, যা মজা হলো না, কত লোকের সঙ্গে দেখা হলো, কত নেতাকে দেখলাম, কত লোকের সঙ্গে দেখা হলো, কথা হলো। বাঙালি রাজনীতির উত্তাপে গা সেঁকে আসলাম। আর আজকের আপনি মুরলীধর সেন লেনে থাকুন, যান, 3-4 জন প্রদীপ জ্বালায়, তারা আসেন, আর সব সময় সন্দেহের বাতাবরণ, আওরঙ্গজেবের শেষ দিনের মতন। দেওয়ালের ছায়া দেখে তাকে সন্দেহ করছে, কে এসছিল, কেন এসছিল, কি বলল। প্রত্যেক কিছু লোককে ঠিক করে নিয়েছে, কে কোথায় কি কথা বলছে। আমার যারা সঙ্গী সাথী এতদিনকার, তারা বলে দাদা পার্টি অফিসে গিয়ে কোনো কথা বলা যায় না, সবসময় সন্দেহ, কেন যাব। দেখুন আমাদের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও যাচ্ছেন না। আপনি পার্টি অফিসে দেখবেন না। হ্যাঁ, একদমই। কিন্তু ওটা নাকি পার্টি অফিস। কারা যায়? কয়েকজন হাতে গোনা আমচা চামচা কাছের লোক, আর আলোকিত করে থাকেন পার্টি অফিসটা ভার্চুয়াল চক্রবর্তী বা অমিতাভ চক্রবর্তী। তার সঙ্গে থাকেন একজন সাধারণ সম্পাদক হয়েছেন, আগে সাংবাদিক ছিলেন, তিনি মন্থরার ভূমিকা পালন করে যাচ্ছেন বিজেপির মধ্যে, যাতে যে করেই হোক বিজেপির এই প্রতিপত্তি, বিজেপির যে প্রধান বিরোধী দল হয়ে উঠে আসা, সামনের দিনে বিজেপি এগিয়ে যাওয়া, সেটা যে করেই হোক আটকাতে হবে, বদ্ধপরিকর। আপনি কিন্তু বলেছেন যে তৃণমূলের বি টিম হয়ে কাজ করছে রাজ্য বিজেপি, কেন? তার কারণ হচ্ছে আপনি কারা কারা চাইবে যাতে বিজেপি খারাপ ফল করুক, এই যে 4টেতে ফল খারাপ হলো, কারা চাইবে বলুন? তৃণমূল চায়, বিজেপি প্রধান বিরোধী দল, তৃণমূল চাইবে। আর তৃণমূলের এই চাওয়াকে মেনে নিয়ে উৎসাহিত হয়ে বিজেপির ভেতরে ঘাপটি মেরে বসে থাকা কিছু লোক চাইবে। তাহলে বি টিম ছাড়া কি হলো? আর তারা যদি ক্ষমতায় আসে তাহলে বি টিমই হলো।
আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম কংগ্রেস সিপিএমের বি টিম। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কংগ্রেস ছেড়েছিলেন, আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়েছিলেন 1998 সালে এই কমপ্লেন করে যে কংগ্রেস সিপিএমের, মানে এই রাজ্য কংগ্রেস সিপিএমের বি টিম হিসেবে কাজ করছে, সিপিএমকে পরাস্ত করার চেষ্টা করছে না। তারা মুখে বলছে সিপিএম বিরোধী, আসলে কাজ প্রমাণ করছে তারা বি টিম হয়ে কাজ করছে। তাই জন্যই তিনি তৃণমূল কংগ্রেস করলেন। কেন করেছিলেন? তৃণমূল নামটা হয়ে এসছিল কেন? তিনি বলেছিলেন আমার মন আজকে ওই গ্রাসরুট লেভেলের অর্ডিনারি যে কংগ্রেসের কর্মী যারা মিটিংয়ে যায়, মিছিলে যায়, মার খায়, তাদের সঙ্গে আছে। সেই থেকে নামকরণ করলেন তৃণমূল কংগ্রেস। জাতীয় কংগ্রেস তারা আছে সিপিএমের বি টিম হিসেবে কাজ করছে এই রাজ্যে, কেন্দ্রে সিপিএম কংগ্রেসের বি টিম হিসেবে কাজ করছে, এই বোঝাপড়ায়। এখানে ওই একদম মার্জিনাল যে কংগ্রেস কর্মী, গ্রাসরুট লেভেলের কংগ্রেস কর্মী, তাদের জন্যে আমি আছি বলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করলেন। তাহলে কি একই বোঝাপড়া এখানেও হচ্ছে, যেটা বিধানসভার পর কিন্তু বারবার এই কথা উঠেছে, এই সেটিং বা এই কথা হয়েছে যে দিল্লি এবং দাদা এবং দিদি এক, মানে মোদি আর মমতা এক, তাহলে কি সেটাই প্রমাণিত হচ্ছে? এখানটাতে এই রকম যদি চলে তাহলে বিজেপিরও আর একটা তৃণমূল স্তরের কর্মীদের রক্ষা করার জন্যে, তাদের পাশে দাঁড়ানোর জন্যে একই রকমভাবে আসল বিজেপি, তৃণমূল বিজেপি বা এই রকম বিজেপির কর্মীদের জন্যে কাউকে তো দাঁড়াতে হবে, কাউকে তো আসতে হবে। আপনি কি দাঁড়াবেন? মানে এই যে এই যে তৃণমূলের থেকে সরে গিয়ে, কংগ্রেস থেকে সরে গিয়ে তৃণমূল কংগ্রেস গঠন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন না কর্মীদের বা গ্রাসরুট লেভেলের কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য। বিজেপিও একই পথে চলছেন, আপনি সেটা বিশ্লেষণ করে বললেন। তাহলে কোথাও কি যারা এখন বিক্ষুব্ধ বা দলের বিরুদ্ধে মুখ খুলছেন, আপনি আছেন, রিতেশ তিওয়ারি আছেন, আরো অনেকে আছেন যারা হয়তো অনেকে প্রকাশ্যে, শান্তনু ঠাকুর আছেন, আপনারাও কি তাহলে এরকম একটা চ্যাটার্জি আছেন, এরকম একটা দল করতে চাইছেন? যে এরকম একটা দল করে যেসব কর্মীরা পোস্ট পোল ভায়োলেন্সের পর বসে গেছে, যারা ভীত, তথাগত রায় আছেন, সায়ন্তন বোস আছেন, তাহলে এদের নিয়ে কি দল করবেন? কি এরকম লোকের অভাব নেই বিজেপির মধ্যে, যারা এই ৩-৪ জন। এবং আমি বলে রাখি, প্রতাপ ব্যানার্জি, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, রাজকমল পাঠক, ওদিকে আমাদের রূপা গাঙ্গুলি, তথাগত রায় ছড়িয়ে আছে চারিদিকে। সারা জেলার কথা বললাম না, প্রত্যেক জেলায় অধিকাংশ যারা বিজেপি গত 10 বছর, 15 বছর, 20 বছর ধরে লড়াই করেছে, তারা আজকে সবাই বিক্ষুব্ধ। কেন? ওই এক তৎকাল বিজেপি 3 জন মিলে এই পার্টিটা চালাচ্ছে বলে। মাথার উপরে অসহায় মজুমদার, তিনি কিছুই জানেন না, কিছুই বোঝেন না, কিছুই বলেন না। উনি বলেছেন যে জয়প্রকাশ মজুমদার কোনো ইলেকশন জেতেনি, আমি একটা জিতেছি। খুব ভালো কথা। প্রতাপ ব্যানার্জিও ইলেকশন জেতেনি, তাই বাদ দিয়ে দিয়েছেন। বিশ্বপ্রিয় রায়চৌধুরী ইলেকশন জেতেননি, তাই সুকান্তবাবু বাদ দিয়ে দিয়েছেন। শান্তন বোস ইলেকশন জেতেনি, তাই বাদ দিয়ে দিয়েছেন। রিতেশ তিওয়ারি ইলেকশন জেতেনি কখনো, তাই বাদ দিয়ে দিয়েছেন। তথাগত রায় ইলেকশন জেতেননি, তাই বাদ দেওয়া হয়েছে। রাজকমল পাঠক ইলেকশন জেতেননি, তাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই অদ্ভুত লজিক, অদ্ভুত কথা। কিছু লোক পার্টির জন্য কাজ করে যাবে, আর কিছু লোক ইলেকশনে দাঁড়াবে। আর যখন টিকিট দেওয়ার ব্যাপার হচ্ছে, তখন কিছু লোক এসে তৃণমূল কিংবা সিপিএম কিংবা বাইরের লোক নিয়ে এসে দাঁড় করিয়ে তাদের টিকিট দেওয়া হচ্ছে। বিজেপির কিন্তু একটা জাতীয় কমিটি ঘোষণা করার কথা চলছে, সেখানে কিন্তু সায়ন্তন বসুর নাম আছে। কি বলবেন? তাহলে কি কোথাও এটা সরিয়ে দেওয়ার পর কোথাও একটা মলম লাগানোর আমি জানি না, প্রসেস আমার জানা নেই। দেখুন, আমার এসব জানা নেই। আমি এই ছোট্ট চিন্তাতে, এই পশ্চিমবঙ্গের বিজেপি নিয়েই আমার চিন্তা। জাতীয় কমিটি অনেক উঁচু ব্যাপার, যারা ভারত নিয়ে মাথা ঘামাচ্ছে।
এই ভারত নিয়ে মাথা ঘামানো বেশ কিছু বিজেপি নেতা তো এসছিলেন 2021-এর আমাদের বৈতরণী পার করার জন্যে বিজেপির এই রাজ্যে, আমরা তো দেখে নিয়েছি তাদের। হিন্দিতে কথা আছে অওকাত, মানে তাদের ক্ষমতার ভ্যালিডিটি কতখানি সেটা আমরা দেখে নিয়েছি। জাতীয় ব্যাপার, অনেক উঁচু ব্যাপার, আমরা এখানেই আছি। এখানকার কর্মীদের পাশে কে দাঁড়াবে তার ঠিক নেই, জাতীয় ব্যাপার নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। জয়প্রকাশ দা, এই সুকান্ত মজুমদারকে নিয়েই আপনি এত কিছু বললেন। সুকান্ত মজুমদার কিন্তু এই ভোটের ফলাফলের পর উনি বলেছেন, দাবি করেছেন যে পুনর্নির্বাচন করার, কি বলবেন? আরে দাবিটা, এটা তো নিজেদের কর্মীদের সঙ্গে প্রতারণা হচ্ছে। তারা যখন জিজ্ঞেস করছে কি হলো, আপনারা কি পার্টিটাকে সাজাবেন না? এই তো দেখো না, আমরা রি-ইলেকশনের জন্য বলেছি। আমি দীর্ঘদিন ছিলাম তো পার্টিতে, অসুবিধে হলেই আমি কালকেও বলেছি, গতকাল, হয় হাইকোর্ট নয় রাজভবন, এই দুয়ের মধ্যেই আন্দোলন শেষ, রাজপথ না। একটা পলিটিক্যাল পার্টির প্রথম লক্ষ্য হওয়া উচিত মানুষ এবং রাজপথ। ওই গলি থেকে রাজপথের উত্তরণটাই হচ্ছে একটা পলিটিক্যাল পার্টির উত্তরণ। কিন্তু বিজেপিরই এখন প্রথম সারির এক নেতা, তিনি কিন্তু বলেছেন যে যারা যে ভাষায় বোঝে বিজেপি এবার থেকে সেই ভাষাতেই লড়াই করবে, কি বলবেন? কাদের নিয়ে লড়াই করবেন? আবার সভাপতি বলছেন আমাদের কর্মীরা সব নিরুৎসাহ হয়ে গিয়ে এখন বসে গেছেন। কাদের নিয়ে লড়াই হবে? আগে তো কর্মীদের ডাকতে হবে, অর্গানাইজেশনটা করতে হবে। সমস্ত জেলায় জেলায় এমন কমিটি করেছেন, জেলা কমিটির কোনো ঠিক নেই। মণ্ডল কমিটি করতে পারছেন না, এখনও পুরো সব জেলার কমিটি করতে পারলেন না। 5 থেকে 6 মাস হয়ে গেল নতুন সভাপতি এসছেন, এখনও মোর্চার কমিটি করতে পারছেন না। লড়াই করবেন কি? আগে তো টিম সাজাতে হবে। দেখলেন তো IPL-এর নিলাম হলো, সমস্ত দল তারা নিজেদের টিম সাজানোর জন্য সবথেকে বড় বড় মাথা নিয়ে এসে তারা চিন্তা ভাবনা করে সব কিছু করলেন। তারপর তো প্র্যাকটিস, তারপরে মাঠে নেমে লড়াই। আমাদের টিমই সাজানো হলো না, প্র্যাকটিস তো কবে হবে ঠিক নেই, তারপরে মাঠে নেমে লড়াইয়ের কথা। আজকে এরা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে শুধু অনভিজ্ঞ নন। আমি এই অভিযোগ করতে চাইছি, তারা কোনো অজানা কারণে তারা বিজেপির ক্ষতি করার জন্য সমস্ত প্ল্যান করে রেখেছেন। জয়প্রকাশ, আর একটা দল কি তৈরি করা যায়, বা তৈরি করার পথে আপনারা হেঁটেছেন, কিছু ভাবছেন সেই নিয়ে? দেখুন, সময়ের যেহেতু মমতা ব্যানার্জি এরম ধরন করে, কিন্তু উনি আজকে মমতা ব্যানার্জি। আমি আগেও একটা কথা বলেছি, দুঃখ হচ্ছে আমার সেই বয়সও নেই, আর আমাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সেই লড়াকু নেতাও নেই, এটা মানতে হবে আমাদের। কিন্তু সময়ের দাবিতে অনেক কিছু হতে পারে। পথের দাবি তো জানেন, শরৎচন্দ্র সেই বিখ্যাত পথের দাবিতে অনেক কিছু হতে পারে। কিন্তু এখনকার যে পরিস্থিতি, এই নির্বাচন সবে হলো, আপনাকে আবার নিয়ে যাচ্ছি আমি প্রথম প্রশ্ন যেটা করেছিলেন। এই নির্বাচনের ফলাফল হওয়ারই ছিল। একদিক থেকে শ্রমিকবাবু ঠিকই বলেছেন, আমাদের তো জেতার কথা ছিল না। শ্রমিকবাবু যা বলেছেন সত্যিই তো, উনিও বুঝতে পেরেছিলেন নির্বাচনে একটা জিতবেন না। উনি আনঅফিসিয়ালি, ইনফর্মালি সবাইকে বলেছিলেন, আমাদের সঙ্গেও তো কথা হয়, যেভাবে এই নির্বাচন পরিচালনা হচ্ছে একটাও জিতবে না। আমি কয়েকটা কথা বলি নির্বাচন পরিচালনার কথা। একটা জায়গায় মনে করুন বিধাননগরে নির্বাচন হবে, চন্দননগরের নির্বাচন প্রথমেই হবে, সেই জায়গাটা কে জানে? সেই জায়গার নির্বাচন কে বোঝে? নির্বাচনটাকে বোঝে এবং জায়গাটাও জানে। তারপর প্রার্থী চয়ন, তারপরে ক্যাম্পেনিং, লোক এক জায়গায় করা, বুথে বুথে লোক দেওয়া, মানুষকে কনভিন্স করা যে আমরাই হচ্ছি বেস্ট অপশান, এবং নির্বাচনে যাওয়া। প্রথমেই এইসব কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছিল এমন এমন লোকজনদের, যারা বিধাননগরের জন্য যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তার বিধাননগর খায় না, গায়ে মাখে, সম্পর্কে সেই আইডিয়াই নেই। তিনি আসবেন, 1 মাসের মধ্যে বিধাননগরকে জানতে হবে, আগেকার রেজাল্ট নিয়ে বসবেন,
তাদের মধ্যে কতজন আমাদের পার্টিতে আছে, কতজন পার্টিতে নেই, নতুন কারা এসছেন, কারা আছেন, কোন কোন ওয়ার্ডের সীমানা তিনি করবেন। সেটা করতেই লাগে অন্তত 2 বছর সময়। আর যারা এটা জানে তাদের বাদ দিয়ে একটা নতুন লোক নিয়ে আসলেন, যিনি পঞ্চায়েতের জায়গায় থাকেন, আর একজন শিল্পাঞ্চলে থাকেন। একজন হচ্ছেন ব্যারাকপুরের হিন্দি ভাষী অর্জুন সিং, আর একজন হচ্ছেন চাকদার এমএলএ বঙ্কিম ঘোষ। দুজনকে দায়িত্ব দেওয়া হলো। অর্জুন সিং জানতেন খারাপ হবে, উনি এইসবের মধ্যে গেলেনই না। তার আগেই 3টে হেরে বসে আছেন। 2021-এর বিধানসভা নির্বাচনে ছেলে ছাড়া আর সবকটা আসনে তিনি হেরেছেন নিজের লোকসভা ক্ষেত্রে। এই একটা তো আছেই চাপ, কেন হারলেন? এত বড় বড় কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে ক্ষমতায় আসব, এদিকে নিজের জায়গাতেই নিজের ছেলে ছাড়া আর সবকটা হেরে বসে রইলেন। সত্যি হারলেন না তিনি সেটিং করে হারলেন, সেই প্রশ্নও আজকে উঠে গেছে। অর্জুন সিং এর ঘনিষ্ঠ আত্মীয় কিন্তু ইতিমধ্যে তৃণমূলে গেছে। সেই এটা হচ্ছে আত্মীয়দের এখন পাঠিয়ে দিচ্ছেন কি রাস্তাটা পরিষ্কার করার জন্য, না এই সেটিংটা ওই 2021-এর সময় থেকেই ছিল যে ছেলে ছাড়া? সুনীল সিংও তো দাঁড়িয়েছিল, সেও হেরে গেছে। যে সব হেরে গেল সেটা কি তৃণমূলের সেটিং? সঙ্গে সেটিং করে উপহার দিয়েছিলেন কি অর্জুন সিং? লড়াকু নেতা, বিজেপির সহসভাপতি, এখন সব জায়গায় ওনার কথা চলে। অমিতাভ চক্রবর্তী ওনাকে না দেখলে চোখে হারান। সেই অর্জুন সিং, যিনি সিকিউরিটি ছাড়া রাস্তায় নামতে পারেন না, সেই অর্জুন সিং আসলেন বিধাননগরে একদিন এসে তারপর আর আসলেন না, কারণ জানতেন এখানে হারবেন। পরপর তো 3টে তিনি শোচনীয় তার অবস্থা। এক হচ্ছে 2021-এর নির্বাচন বিধানসভায় নিজের ক্ষেত্রে, তারপরে ভবানীপুরের উপনির্বাচন, সেখানে রেকর্ড ভোটে তারও দায়িত্ব ছিল অর্জুন সিংয়ের ওপর। হেস্টিংসে বসছিলেন, একেবারে সব আমচা চামচা পরিবৃত হয়ে একেবারে ফাটিয়ে দেবো, দেখিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে। নিজে একজন নন বেঙ্গলি, দাঁড় করিয়েছিলেন আর একজন নন বেঙ্গলিকে। বাঙালি প্রধান জায়গা, বাঙালি অস্মিতার জায়গা নেই কোনো, এক ধারা চলছে। রেকর্ড ভোটে হারলেন, তারপরেই তার পুরস্কার পেলেন। দেখুন অদ্ভুতভাবে এগুলো কিন্তু একটা সমাপতন আছে। অর্জুন সিং ভবানীপুরে রেকর্ড ভোটে বিজেপির প্রার্থীকে হারানোর পরে তিনি আবার পুরস্কৃত হলেন, তিরস্কৃত না। কলকাতা কর্পোরেশন নির্বাচনের দায়িত্ব তাকে দেওয়া হলো। কলকাতা কর্পোরেশন তিনি কি জানেন? কোনোদিন কলকাতায় রাজনীতি করেছেন? করেননি। এবং সেখানে আবার তিনি গোহারা হারলেন, মানে পার্টিকে একদম আরও নিচে নিয়ে গেলেন। 6 বছর আগে যে নির্বাচন হয়েছিল কলকাতা কর্পোরেশনের, তাতে সেই সময়কার কম শক্তিশালী বিজেপি, আমি ছিলাম তো সেই সময়, 7টা সিট জিতেছিল সারা কলকাতায়। এবার অর্জুন সিংয়ের মহিমা, ভোট পরিচালনা, মাথার ওপর অমিতাভ চক্রবর্তী, তারা সেটাকে নামিয়ে আনলেন 3-এ। কারা কারা ভোট পরিচালনা করেছিলেন জানেন? আপনি হাসবেন। শিলিগুড়ির শঙ্কর ঘোষকে আনা হয়েছিল এখানকার একটা বড় দেখতে। ভেবে দেখুন, মানে বৈজ্ঞানিক বুদ্ধি কি এদের! মানে ইলেকশন করানোর জন্যে আমি সত্যি ভাবি এইরকম প্রত্যুৎপন্নমতিত্ব বুদ্ধি যদি না থাকে তাহলে আর সত্যি পার্টি চালাবে? অর্জুন সিং তারপরে আবার কি করলেন? বিধাননগর, এই বিধাননগরও গোহারা হারলো পরপর পরপর পরপর। এবার এখন নিজের আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিচ্ছেন তৃণমূলে গিয়ে জায়গা টায়গা করে আমার ব্যাপারে বলে টোলে কর 2024-এর লোকসভা নির্বাচনের আগে যাতে আমি একবার বদলে অন্য আবার কিছু করতে পারি। এই দেখুন, পার্টিকে ভালোবেসে, পার্টির গঠনতন্ত্র মেনে, পার্টির আদর্শ মেনে এরা কেউ না।